আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর গণিত প্রশ্ন সমাধান করে দেখাবো। এই পর্বে গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি নিয়ে আলোচনা করছি। তো এখানকার প্রথম প্রশ্নে 7 নম্বর বলা হয়েছে যে এ বি সি এরকম তিনটা সমীকরণ দেয়া আছে। আমাদের ক নম্বর প্রশ্নে আছে যে সাইন স্কোয়ার 2a ইজ ইকুয়াল টু কস স্কোয়ার a, এটা দেখাতে হবে, যেখানে এ হলো 30 ডিগ্রি কোণ। তো এ এর মান 30 ডিগ্রি দেয়া আছে। আমাদের যে বাম পাশের অংশটুকু আছে সাইন স্কোয়ার 2a, এখানে আমরা এ এর মান 30 ডিগ্রি সেটা মান বসিয়ে দিলাম। 2 ইন্টু 30 মানে হলো 60 ডিগ্রি, আর সাইন 60 মান √3/2। যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার দেওয়া হলো, আর √3/2 স্কোয়ার করলে হয় 3/4। তাহলে এটা বাম পাশের অংশটুকুর হিসাব হলো। এখন ডান পাশের অংশ আছে হলো কস স্কোয়ার এ। এ কোণের মান প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি, মান বসিয়ে দিলাম। কস 30 মান হলো √3/2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। √3/2 স্কোয়ার করলে আবার সেই 3/4। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষের মান সমান, তো আমরা লিখতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটা দেখানো হলো। খ নম্বর প্রশ্নে আছে a ইজ ইকুয়াল টু 3/5 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে উদ্দীপকে a ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস স্কোয়ার থিটা এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তো এই যে উদ্দীপকের কথাটা আমরা প্রথমে লিখে নিয়েছি। এরপর প্রশ্নে বলা হয়েছে যে a ইজ ইকুয়াল টু 3/5 হলে, তো a ইজ ইকুয়াল টু যদি 3/5 হয় তো তাহলে আমরা লিখতে পারি এই সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই 3/5, কারণ যেহেতু দুইটাই হচ্ছে a এর মান, তো সেটা লিখলাম আমরা। এখন যদি r গুণন করা হয়, এই যে 5 সাইন স্কোয়ার সাথে গুণ হয়ে 5 সাইন স্কোয়ার থিটা, আর 3 এদিকের এই 1 প্লাস কস স্কোয়ার থিটার সাথে যদি গুণ করে দেওয়া হয় 3 প্লাস 3 কস স্কোয়ার থিটা হয়। এখন সমাধান করতে হবে, থিটার মান বের করতে হবে। তো এরকম সমাধানের অঙ্কের সাধারণ নিয়ম আমরা জানি যে এক ধরনের অনুপাতে প্রকাশ করে নিতে হয়। তো এখানে সাইন কস দুই ধরনের অনুপাত আছে। তো আমরা এই কসটাকে সাইন এ রূপান্তর করি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্রানুসারে লেখা যায়। তারপর এই যে বাইরে 3 যে গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দেওয়া হলো। গুণ করলে 3 অক্ষে 3, এখানে 3 সাইন স্কোয়ার থিটা। তারপর এই যে এই সাইন স্কোয়ার যুক্ত যে দুইটা পদ আছে সেগুলোকে একপাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখলাম 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, আর ডান দিকে যে 3 প্লাস 3 ছিল সেটা যোগ করে হয় 6। এখানে সদিশ পদ যোগ করলে 5 আর 3 8, 8 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8, ওই পাশে গিয়ে ভাগ, এটা 2 দিয়ে যদি কেটে দেই তাহলে 3/4 হয়। তাহলে সাইন থিটার মান হচ্ছে √3/4। এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাস এখানে গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের মান ঋণাত্মক হয় না। তো এই কারণে এখানে ঋণাত্মক মানটা দেয়া হয়নি। ইচ্ছা করলে এখানে প্লাস মাইনাস দিয়ে পরবর্তীতে তোমরা এটা লিখে দিতে পারো যে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, যেহেতু থিটা হলো সূক্ষ্মকোণ। লিখে দিলে ভালোই হয়। তো আমি এখানে লিখি নাই সেটা। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট করলে এটা 3/4 এর রুট করলে 3 এর রুট রেখে দিলাম, আর 4 এর রুট করে হয় 2, √3/2। এখন √3/2 এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তারপর দুই পাশ থেকে যদি সাইন বাদ দেওয়া হয় তাহলে থিটা এর মান পাবো 60 ডিগ্রি। তো থিটা এর মান বের করতে বলা হয়েছিল, থিটা যেখানে সূক্ষ্মকোণ, আমরা থিটা এর মান বের করলাম হচ্ছে 60 ডিগ্রি। এরপরে গ নম্বর প্রশ্নে আছে যে দেখাও যে 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল টু a। তো এই প্রশ্নের জন্য আমাদের a b c এই তিনটা জিনিসের মানই দরকার। এই মানগুলো এখানে লিখে নিয়েছি। a এর মান হচ্ছে যে এটা, b হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর c হলো 2 প্লাস সাইন স্কোয়ার tan স্কোয়ার থিটা। এখন বাম পাশে যে আছে 1/b মাইনাস 1/c সেটা লেখা হলো, তারপর b আর c এর মান বসিয়ে দেওয়া হলো। এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এই 2টাকে ভেঙে আমরা 1 প্লাস 1 লিখেছি। একইভাবে এই 2টাকেও ভেঙে 1 প্লাস 1 লেখা হয়েছে। এখন এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো কস স্কোয়ার থিটা সূত্রানুসারে। আবার এখানকার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেটাও সেক স্কোয়ার থিটা হয়। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেই সূত্র একটু যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা পাবো। এখন কস আর সেক একটা আরেকটার হচ্ছে বিপরীত রাশি। সেক স্কোয়ারকে ভেঙে আমরা 1/cos স্কোয়ার লিখতে পারি। তাহলে এই যে সবগুলো এখানে এক ধরনের অনুপাত হয়ে যায়। পরবর্তীতে এখানে 1 প্লাস কস স্কোয়ারই হবে নিচে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের লসাগু নিয়ে এই যেখানে বিয়োগ আছে মাঝখানে বিয়োগ করতে সুবিধা হবে।
তো আমরা এই নিচের অংশটুকুতে লসাগু নিলাম, লসাগু হয় cos স্কয়ার থিটা, আর ওপরে cos স্কয়ার থিটা প্লাস 1 হয়। তারপর এই 1 এর সাথে নিচের এই অংশটা ভাগ অবস্থায় আছে, গুণ করলে উল্টে যাবে, cos স্কয়ার উপরে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে cos স্কয়ার থিটাই হবে, আর নিচে থাকবে cos স্কয়ার থিটা প্লাস 1। তো এটাকে আমরা 1 প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি, যেহেতু দুইটা পদই এখানে যোগাত্মক পদ, ধনাত্মক পদ, তো আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এভাবে করে সাজিয়ে লেখার কারণ হচ্ছে যে এখানে 1 প্লাস cos স্কয়ার থিটা আছে। এরপর আমরা যখন বিয়োগ করব লসাগু নিতে হবে, তো লসাগু একরকম লিখলে বা একরকম করে নিতে পারলে সুবিধা হয়। অবশ্য এখানে cos স্কয়ার থিটা প্লাস 1 লিখলেও কোনো সমস্যা নেই, দুইটা এমনিতে একই জিনিস, একই অর্থ বোঝায়। তো সেটা যাই হোক, 1 প্লাস cos স্কয়ার থিটা লসাগু নিলে যখন হর আর লসাগু একই হয়, তো তখন ওপরে লব যা যা আছে সেগুলোই হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে আবার সূত্র দিয়ে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। তো এটাই হচ্ছে a এর মান, উদ্দীপকে যে a এর মানটা দেয়া আছে আমরা প্রথমে লিখে নিয়েছিলাম, সেই a এর মান হচ্ছে এটা। তো এটা সমান সমান a, তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। ডান পক্ষে এই a e আছে, তো তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ আমরা সমান করতে পেরেছি, যেটা দেখাতে বলা হয়েছিল সেটা আমরা দেখালাম। 8 নম্বর প্রশ্নে অনেক বড় একটা উদ্দীপক আছে, তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখি। বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার। সমবাহু মানে সবগুলো বাহু যার সমান, অর্থাৎ তিনটা সমান সমান বাহু আছে, তো সেই সমান বাহুগুলো যদি এ হয়, আমরা এ এর মান নির্ণয় করি ত্রিভুজটার এক বাহুর দৈর্ঘ্য। এ ইজ ইকুয়াল টু, যেহেতু তিনটা সমান বাহু, 3 দিয়ে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় 4 সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য বের করলাম, কারণ এক বাহুর দৈর্ঘ্য জানলেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফলের সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 a স্কয়ার, এর মান বের করেছি 4, তো এখানে 4 স্কয়ার মানে দুইটা 4 এর গুণফল, তো এই যে নিচের একটা 4 যদি কেটে দিই, এখানে আরেকটা 4 থাকবে, তার সাথে √3 গুণ, অর্থাৎ 4√3। আর এভাবেও আনসার লিখতে পারো, অথবা এটাকে যদি দশমিকে লিখতে চাই তাহলে 6.928 বর্গ সেন্টিমিটার হয়। এখানে একটা প্রায় লিখে দেওয়া হলো, কারণ আসন্ন মান লেখা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত, সে কারণে। তো এটাই হচ্ছে ওই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। পরের প্রশ্নে আছে যে নদীটির প্রস্থ নির্ণয় করো। উদ্দীপকে আছে নদীর তীরে পি বিন্দুতে 36 মিটার উঁচু একটা গাছ রয়েছে, ঠিক সোজাসুজি অপর তীরে কিউ বিন্দুতে গাছটার শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। তো এটা উদ্দীপকের এই প্রথমের অংশটুকু দিয়ে আমাদের খ নম্বর প্রশ্নটুকুর আনসার দিতে হবে। এখানে উদ্দীপকের যে পরের অংশটুকু আছে সেটা আমাদের গ নম্বর প্রশ্নের জন্য প্রয়োজন হবে। এখানে বলা হয়েছে যে এই যে নদীর এক তীরে পি বিন্দুতে একটা গাছ আছে, যেটার দৈর্ঘ্য বা উচ্চতা হলো 36 মিটার, আর নদীর অপর তীরে একটা বিন্দুতে এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তো আমরা এখানে এই চিত্রের বিবরণ দিয়েছি, মনে করি নদীর এক তীরে পি বিন্দুতে এখানে এই পি আর ইজ ইকুয়াল টু 36 মিটার উঁচু গাছের শীর্ষের উন্নতি কোণ অপর তীরের কিউ বিন্দুতে পি কিউ আর ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে পি কিউ আর, এই কোণটা এটা হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে এটা নদীর এক তীর আর এটা হলো আরেক তীর, তার মানে নদীর প্রশস্ততা বা চওড়া হচ্ছে এই যে পি থেকে কিউ পর্যন্ত, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এই এক্স এর মান, অর্থাৎ নদীর প্রশস্ততা, সেটাই বের করতে হবে। নদীর প্রস্থ পি কিউ ইজ ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নিয়েছি এক্স মিটার। এখন এখানে যে সমকোণী ত্রিভুজটা পি কিউ আর, এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। যেহেতু এই বাহুটার দৈর্ঘ্য জানি আমরা আর এটা বের করতে হবে, এজন্য এই দুই বাহুর মধ্যেকার অনুপাতটা আমাদের প্রয়োজন। লম্ব বাই ভূমি, এটা হচ্ছে tan এর অনুপাত এই কোণের সাপেক্ষে, তো সে কারণে আমরা এখানে tan এর অনুপাত নিলাম। এখানে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব পি আর, আর ভূমি হচ্ছে পি কিউ। পি আর এর মান হচ্ছে 36 আর পি কিউ আমরা ধরে নিয়েছি এক্স, আর এই পাশে tan 30 ডিগ্রি মান হলো 1/√3। এরপর আর গুণন যদি করি, এক্স ইজ ইকুয়াল টু 36 ইন্টু √3। তো এটাই হচ্ছে নদীর প্রশস্ততা। এটাকে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে 62.354 হয়, আসন্ন মান লেখা হয়েছে তাই প্রায় লিখে দিতে হবে। তো তার মানে আমরা লিখতে পারি যে নদীটির প্রস্থ হলো 62.354 মিটার প্রায়। 8-এর গ নম্বর প্রশ্নের জন্য যে উদ্দীপকের অংশটুকু আছে, গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে। তো সেই গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে। গাছটার উচ্চতা প্রথমে অংশে দেয়া ছিল যে 36 মিটার। আমরা এরকম একটা গাছ এঁকে নিলাম
পিআর এই নাম আগে খ নম্বরের সাথে মিল রেখে এই পিআর নামকরণটা করা হয়েছে। গাছটা সম্পূর্ণ উচ্চতা হলো 32 মিটার। প্রশ্নে বলা হয়েছে যে এটা গাছটা ঝড়ে ভেঙে ভূমি স্পর্শ করেছে এই দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ভাঙা অংশ যেটা ওপরে যে এই অংশটা এটা ভেঙে এই পাশে এসেছে এমএন হয়ে গেছে। ভাঙা অংশটার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এই অংশটার মান বের করতে হবে, যেন এটাকে আমরা সরাসরি এক্স ধরলাম, ওপরের এই অংশ বা সেটাই এই পাশে এসে ভেঙে পড়েছে। তো ওপরে এই অংশটা যদি এক্স হয়, সম্পূর্ণ এই 32 থেকে এক্স মাইনাস করে নিচের যে অংশটুকু অর্থাৎ পিএম দণ্ডায়মান অংশ সেটার মান পাবো হচ্ছে 32 মাইনাস এক্স। আমরা লিখেছি যে মনে করি পিআর ইকুয়াল টু 32 মিটার উঁচু গাছটা এম বিন্দুতে ভেঙে, এই যে এম বিন্দু সেখানে ভেঙে এন বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে পিএমএন কোণ, পিএমএন এই ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার মান প্রশ্নে বলা হয়েছে 60 ডিগ্রি। ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি যে আর এম বা এম এন, এই যে আর এম অথবা এম এন সেটা একই জিনিস, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তো তাহলে সেটা দণ্ডায়মান অংশ যেটা সেটা পিএম হলো 32 মাইনাস এক্স মিটার। এবারে আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে এই কোণের সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা অতিভুজ। তো এই দুই বাহুর অনুপাত আমাদের প্রয়োজন, কারণ এই দুই বাহুর মধ্যে এক্স আছে, এক্স এর মান আমাদের বের করতে হবে। এই বাহুর দৈর্ঘ্য আমরা জানিও না, এটার বেরও করতে হবে না, এই জন্য এটার কোনো প্রয়োজন নেই। তো এখানে কস হচ্ছে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক, তো সেই কারণে এখানে কসের অনুপাতটা নেওয়া হলো। কোণের মান এখানে কোণটা হলো পিএমএন, কস কোণ পিএমএন ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ পিএম বাই এমএন। পিএম হলো 32 মাইনাস এক্স আর এমএন হচ্ছে শুধু এক্স। আর এই পাশে এই কোণটার মান হলো 60 ডিগ্রি, কস 60 মান হচ্ছে হাফ। এরপরে যদি আমরা আর গুণন করি, এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এখানে 2 এর সাথে 32 মাইনাস এক্স গুণ করে 64 মাইনাস এক্স এর সাথে 2 গুণ করে 2x। এই মাইনাস 2xটাকে বাম পাশে নিয়ে আসলে এক্স এর সাথে যোগ হয়ে সেটা হবে 3x। 3x ইজ ইকুয়াল টু 64, তাহলে x ইজ ইকুয়াল টু 3টা ডান পাশে গিয়ে ভাগ 64কে 3 দিয়ে ভাগ করলে হয় 21.33। এখানে 3 3 চলতেই থাকে, তো আমরা ইচ্ছা করলে একটা 3 এর উপর পৌনঃপুনিক দিতে পারি, অথবা এরকম 2টা 3টা দশমিকের পর 2 3 ঘর লিখে একটা প্রায় লিখে দিলেই হয়। তো তার মানে গাছটার ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এই 21.33 মিটার প্রায়। এবারে আসছি শেষ প্রশ্নটাতে, 9 নম্বর। সেখানে উদ্দীপকে একটা বৃত্তের চিত্র দেয়া আছে, তো সেই চিত্রের কথায় আমরা পরে আসি। এখানে ক নম্বর প্রশ্নে আছে যে কোনো ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে এর এক ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ঘনকের এক ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, সেটাকে আমরা যদি এ ধরে নিই, এ সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে 6a স্কয়ার, একক বর্গ সেন্টিমিটার এই ক্ষেত্রে। তো এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো 24 বর্গ সেন্টিমিটার। তো তাহলে আমরা লিখতে পারি যে 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 24। 6টা ওই পাশে গিয়ে 24 এর সাথে ভাগ হয়ে 4 6 24 4, তাহলে a ইজ ইকুয়াল টু স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়, 4 এর রুট করে হচ্ছে 2 হয়। তার মানে এর মান 2, অর্থাৎ ঘনকটার এক ধারের দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। তো এটা ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকের তথ্য দরকার। একটা চিত্র দেখতে পাচ্ছ বৃত্তের, এখানে চিত্রে বলা হয়েছে উদ্দীপকে যে ও এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল 25 পাই বাই 12 বর্গ সেন্টিমিটার, ও ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার এবং এসি ইজ ইকুয়াল টু 3.6 সেন্টিমিটার। তো এরকম একটা চিত্র আমি এখানে এঁকে নিয়েছি। এখানে এই যে ও এ বি সি একটা বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে হলো 25 পাই বাই 12 বর্গ সেন্টিমিটার। ও এ এটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেয়া আছে ও এ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ও এ যদি 2.5 হয় তাহলে এই যে এখানকার ওসি এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও 2.5 হবে, অর্থাৎ আমরা লিখতে পারি যে ও এ ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। আর এই যে জ্যা এসি এটার মান দেয়া আছে হলো 3.6 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, যে গাঢ় অংশের ক্ষেত্রফল। এই চিত্রের মধ্যে যে এই অংশটুকু এখানে একটু ডিপ করে দেয়া হয়েছে, গাঢ় করে দেয়া হয়েছে, এই গাঢ় অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো এই বৃত্তকলা মানে হচ্ছে যে এইখান থেকে এই বৃত্তের অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে। এখান থেকে যদি আমরা এই যে সাদা অংশ যেটা ত্রিভুজ এ ও সি একটা ত্রিভুজ আকৃতি,
এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে এই গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল কত সেটা পাওয়া যাবে। তো এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল তো প্রশ্নে দেওয়াই আছে, এটা আমাদের এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজের যেহেতু ও এ আর ও সি এই দুইটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সমান সমান বাহু, তো তাহলে আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে b/4 √4a² - b²। b মানে হচ্ছে এই ভূমি আর a হলো সমান সমান বাহু দুইটা। তো এগুলোর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে আমরা সূত্র ব্যবহার করে প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি। এওসি ত্রিভুজ এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহু ও এ ও সি এগুলো এ ধরে নিলাম, সেটা 2.5 সেন্টিমিটার, আর ভূমি নিচের এসি সেটাকে বি ধরলাম, সেটা হলো 3.6 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলের যে সূত্র বললাম সেই সূত্রটা এখানে লিখে নেওয়া হয়েছে, b/4 √4a² - b²। তারপর বি আর এর মান বসানো হয়েছে। এই অংশটুকু ভেতরে ভেতরে হিসাব করে 12.04 হয়, আর তারপর সেটা যদি বর্গমূল করি তাহলে 3.4699 হয়। এখানে আসন্ন মান লেখা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত। তারপর এর সাথে এই অংশটুকু যদি আমরা হিসাব করি গুণ ভাগ, তাহলে 3.123 বর্গ সেন্টিমিটার হয়। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে যে ওই যে বৃত্তকলা ও এ বি সি, সে বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি মাইনাস করি তাহলেই গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল পাবো। বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে, আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি 3.123। মাইনাস করলে এখানে পাইয়ের মান 3.1416 বসিয়ে যদি এই অংশটুকু হিসাব করা হয় তাহলে 6.545 হয়। সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে সবশেষে পাবো 3.422 বর্গ সেন্টিমিটার। তো এখানে আসন্ন মান লেখা হচ্ছে, এই কারণে প্রায় লিখে দিলাম। তো এটাই হচ্ছে ওই গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল। এই অংশের সব শেষ প্রশ্নে বলা হয়েছে যে এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। যে উপরের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এডিসি চাপটা হলো উপরের চাপটা, বড় চাপ, সেই চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এখানে ওই চাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণটা আমাদের জানতে হবে। তো এখানে যে নিচের যে বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে, সে বৃত্তকলার ক্ষেত্রফল ব্যবহার করে আমরা প্রথমে এওসি কোণটা বের করব। এবিসি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন, এখানে আমি একটু এই চিত্রটা একটু এঁকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এরকম একটা চিত্র, এটা হলো এ সি, এইখানে বি, এটা তাহলে এবিসি চাপ, আর এই যে এখানে ডি আছে এডিসি চাপ। এই এডিসি চাপের দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে। তো তার জন্য আমাদের এই পাশের এই কোণটা দৈর্ঘ্য, এই কোণটার মান জানা দরকার। এই কোণের মান বের করব কিভাবে? তো আমরা এইটার মান বের করতে পারি। তো এটার মান প্রথমে বের করে তারপরে ওই পাশের ওই কোণটা বের করব। এটার মান কিভাবে বের করতে পারি? যেহেতু আমরা এই এওসি ও এ বি সি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা জানি, ক্ষেত্রফলের মান ব্যবহার করে এই কোণটা বের করতে পারি। এই কোণটাকে যদি আমরা থিটা ধরে নিয়েছি এখানে এওসি কোণ, সেটা হলো থিটা। এখন ও এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল 25 π/12। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র জানি যে θ/360 × πr²। সেটার মান ডান পাশে থাকলো। আর এর মান হচ্ছে 2.5, আর মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ ও এ অথবা ওসি, তো সেটার মান 2.5 প্রশ্নে দেয়া আছে, মান বসানো হয়েছে। এখন এই যে এই থিটার মান বের করব, থিটার সাথে এই পাই 2.5² এগুলো গুণ অবস্থায় আছে, তো এগুলোকে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দেওয়া হলো। ডান পাশে যে নিচে 12 ছিল তার সাথে এই পাই আর 2.5² সেগুলো এসে ভাগ হলো, আর এই 360 বাম পাশে ভাগ অবস্থা ছিল সেটা ডান পাশে এসে হলো গুণ অর্থাৎ ওপরে। এখন এই সম্পূর্ণ অংশটুকু আমি একবারে হিসাব করেছি, হিসাব করে হয় 120 ডিগ্রি। তাহলে থিটা কোণের মান পাওয়া গেছে, মানে এই যে এ ও সি এই পাশের কোণটা আমাদের দরকার হচ্ছে এই যে প্রবৃদ্ধ এওসি, এই পাশের এই কোণটা এটা 180 ডিগ্রি থেকে বড়, এই কারণে এটাকে প্রবৃদ্ধ এওসি বলতে পারি। তো কেন্দ্রে হচ্ছে মোট 360 ডিগ্রি কোণ হয়, সেখান থেকে যদি এই 120 ডিগ্রি মাইনাস করি তাহলে এই পাশের এই এওসি কোণের মান, প্রবৃদ্ধ এওসি কোণের মান পেয়ে যাব। তো আমরা লিখলাম যে প্রবৃদ্ধ এওসি কোণ, সেটাকে আমরা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। 360 থেকে 120 মাইনাস করে হচ্ছে 240 ডিগ্রি। এখন এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে এই এডিসি এই বৃত্তচাপের দৈর্ঘ্য,
বৃত্তচাপ এস দিয়ে প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা পাই আর থিটা, এক্ষেত্রে থিটা প্রাইম বাই 180 ডিগ্রি। পাই এর মান 3.1416, আর হচ্ছে ব্যাসার্ধ 2.5, আর থিটা প্রাইম হলো 240 ডিগ্রি, আর নিচে 180 ডিগ্রি। এরপর এই অংশটুকু যদি আমরা হিসাব করি তাহলে পাবো 10.472 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।